আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজ আশরাফ আঙ্কেল দেশে আসছেন, কিন্তু রায়ান সকাল থেকে কেমন গুম হয়ে আছে। হয়তো নিজেকে প্রস্তুত করে নিচ্ছে বাবার মুখোমুখি হবার জন্য। এই কয়েকদিনে ফোনে যতই সহজভাবে কথা বলুক, সামনাসামনি নতুনভাবে শুরু করতে কিছুটা জড়তা কাজ করাটাই স্বাভাবিক। এতটা ভুল বুঝেছিল বলে নিজের মধ্যে কিছুটা হীনমন্যতাও কাজ করছে। নবনী যেন রায়ানকে পড়তে পারল। এত চিন্তার কিছু নেই, আঙ্কেলকে আপনার মুখে কিছু বলতে হবে না, শুধু শক্ত করে একবার জড়িয়ে ধরবেন, তাতেই সব বলা না বলা প্রকাশ হয়ে যাবে। বাবারা নিজের ভেতরে এক পৃথিবী ভালোবাসা জমিয়ে রাখেন। সেই ভালোবাসার ক্ষমতা এতই বেশি যে কিছু ঠুনকো অভিমান খড়কুটোর মতো তার প্রবল স্রোতে ভেসে যায়, বিলীন হয়ে যায়। সেই ভালোবাসাটাকে নিজের ওপরে বইতে দিন শুধু। রায়ান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল, কিছুই বলল না মুখে। নবনীকে ওর অনেক কিছুই বলতে ইচ্ছে করছে যদিও, কিন্তু এভাবে বলতে চায় না। কথাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তবেই বলবে না হয়। নবনী ওর পাশে পাশে থাকলে ভীষণ প্রশান্তিতে সমস্ত হৃদয় ভরে ওঠে। খুব করে কথা বলতে ইচ্ছে হয়। নিজের ফেলে আসা ভুলে ভরা জীবনের গল্পের মতো অন্য গল্পরও ঝাঁপি খুলে দিতে ইচ্ছে হয়। নবনীর ভেতরটাও জানতে ইচ্ছে হয় ভীষণভাবে। ওই অতল হৃদয়ের গহীনে কী লুকানো আছে তাও জানার কৌতূহল তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সহসা নিজের এমন ইচ্ছের কোনো যুক্তি খুঁজে পেতে ব্যর্থ রায়ান। এটা কি নিছকই কৌতূহল নাকি অন্য কোনো পিছুটান ওকে প্রবলভাবে টানছে কিছুই বুঝতে পারে না। তাই আগে নিজের মনকে কিছুটা সময় দেয়। নিজের মনের আসল চাওয়াটা কি তা আগে ঠিকঠাক বুঝে শুনে তারপর পা ফেলতে চায়। এটা কি কেবলই মোহ, ঘোর, নাকি আসলেই মায়ার টান? এই উত্তর পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবে। এটুকু সাবধানী তো এবার হতেই হবে। চামেলি মাঝে দুদিন এসেছিল, সে কি কান্নাকাটি ওর। অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা গেছে ওকে। আর রায়ান তো রীতিমতো বিব্রত হয়েছিল এমন কান্নায়। ওকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে মেয়েটা। এত স্নেহ ভালোবাসায় অনভ্যস্ত বলেই হয়তো লজ্জায় পড়ে গিয়েছিল বেচারা। তবে চামেলির এই নিঃস্বার্থ আবেগ ওর খুবই ভালো লেগেছে। কিছু কিছু মানুষ অল্পতেই সন্তুষ্ট থাকে, ওরাই জীবনে দারুণ সুখী হতে পারে। হাসপাতালের এই কেবিনের দেয়ালে ঝুলানো ঘড়ি জানান দিচ্ছে রাত 10:42। আফজাল সাহেব মাত্র কল করে জানালেন পৌঁছে গেছেন, প্রায় মিনিট কয়েক লাগবে। আর নবনী ভীষণ আগ্রহ ভরে অপেক্ষা করছে সুদীর্ঘ বিচ্ছেদের পরে বাবা ছেলেতে মিলে যাবার মুহূর্তের সাক্ষী হবার জন্য। আর রায়ানের মনে তীব্র এক উৎকণ্ঠা চেপে বসেছে। ভীষণ অস্থিরতা অনুভব করছে। এক একটা ক্ষণ পেরোচ্ছে, ওর উৎকণ্ঠার মাত্রা পাল্লা দিয়ে বাড়ছে। সহসা ভারী পায়ের আওয়াজে সচকিত হলো রায়ান। এই তো একজন ভেতরে ঢুকলেন, ভীষণ পরিচিত, ভীষণ কাছের, অথচ কতটা দূরে তার বাস ছিল। এই পাহাড় সমান দূরত্ব কি করে এই কয়েকটা মুহূর্তে কাটবে? রায়ান বসেই ছিল। নামার চেষ্টা করতেই আশরাফ সাহেব ত্রস্ত পায়ে এগিয়ে এলেন। ক্ষতটা এখনো শুকায়নি বলে নড়াচড়া করলেই তীব্র ব্যথা টের পাওয়া যায়। ক্ষত বাঁচিয়ে প্রাণপণে আঁকড়ে ধরলেন ছেলেকে। রায়ান যেন তখনও অবুঝ শিশু। নিজের বয়স, স্থানকাল পাত্র ভুলে বাবার বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। আশরাফ সাহেব শুরুতে কিছুটা ভরকে গেলেও দ্রুত সামলে নিলেন নিজেকে। চোখ ভিজেছে তারও। ছেলেকে জোরেই এক হাতে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মুখে কিছু বললেন না। কথাগুলো না হয় নৈশব্দেই হোক। নৈশব্দের ভাষা কখনো কখনো প্রকাশিত শব্দের চেয়ে সহস্র গুণ শক্তিশালী আর প্রগাঢ় হয়। এখন যেমন হচ্ছে। একটা অদ্ভুত তৃপ্তির ছটা খেলে গেল তার অবয়বে। কখনো ছেলেটাকে এতটা কাছে নিতে পারবেন জীবদ্দশায় এই আশাটুকু প্রায় ছেড়েই দিয়েছিলেন। আল্লাহ তার প্রতিদানের ফরিয়াদ শুনেছেন এবং উত্তম প্রতিদান দিয়েছেন। ছেলেকে বাবার কোলে ফিরিয়ে দিয়েছেন। মনে মনে কতবার যে শুকরিয়া আদায় করলেন নিজেই জানেন না। আর্দ্র চোখে ছেলেকে আঁকড়ে বসেই থাকলেন কেবল। কত দীর্ঘ প্রতীক্ষার পর এমন ক্ষণ এলো, মাহেন্দ্রক্ষণ। প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেছে। রুমু ডিভোর্স ফাইল করেছে। সাফায়েত রীতিমতো হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। কি করে ছেলেদের নিজের কাছে রাখতে পারে রুমু তাই দেখবে সে। এককালে সক্রিয় ছিল ছাত্র রাজনীতিতে, সেই সুবাদে কিছু বড় বড় আমলাদের সাথে উঠা বসা আছে ভালোই। তাই এই আস্ফালন ঝরছে ওর মুখে। ওর এসব ধামকিতে রুমু কিছুটা শঙ্কায় আছে, কারণ ওর নিজের এত ক্ষমতার দৌড় নেই। আসলে একমাত্র মনোবলকে সঙ্গী করেই যুদ্ধে নেমেছে ও। নিজেকে ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার বলেই মনে হচ্ছে রুমুর। তবে এর মধ্যে অপ্রত্যাশিত একজনের সাপোর্ট পেল একেবারে হুট করে।
একদিন শাশুড়ির কল পেল রুমু। ওকে অবাক করে দিয়ে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে বললেন, রুমু, তোমারে অনেক উল্টাপাল্টা কথা বলছি মাঝে মধ্যেই, মনে কিছু রাখো না মা। আমার ছেলে যে একটা কুলাঙ্গার হইছে এইটা আগে বুঝি নাই। তোমার মতো এমন ভালো একটা বউ পাইলো কিন্তু ধরে রাখতে পারলো না। আমারও ওরে ঠিকঠাক শাসন করার দরকার ছিল। মা, আপনিও মনে কিছু রাখবেন না, আর এভাবে বলবেন না। আপনি আমার আরেকটা মাই, নিজের যত্ন নেবেন মা। আর হয়তো কথা হবে না এভাবে, সম্পর্ক বদলে যাবে। শাশুড়ির সাথে সবসময় একটা দূরত্ব ছিল রুমুর। হয়তো মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে না করে ওকে বিয়ে করেছিল বলেই সবসময় একটা দেওয়াল তুলে রেখেছিলেন চারপাশে। মাঝে মধ্যে কিছু কটু কথাও শুনিয়েছেন, কেমন একটা নির্লিপ্ত ব্যবহার করেছেন সব সময়। অথচ আজ একেবারে শেষ মুহূর্তে একেবারে অপ্রত্যাশিতভাবে এসব বলে কেমন একটা সূক্ষ্ম মায়ায় বেঁধে নিলেন। সম্পর্ক শেষ করতে চাইলেই কি এত সহজে শেষ হয়ে যায়? কত স্মৃতি, কত স্বপ্ন, সব তো এক নিমিষেই গুড়িয়ে দেওয়া যায় না। তা যতই তিক্ততায় শেষ হোক, কষ্ট সমানই হয়। আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবো মা। তামিম আর নাইম তোমার কাছেই ভালো থাকবো। আমি জানি কোনো মায়ের কাছেই তার সন্তান খারাপ থাকে না। আমি চেষ্টা করব সাফায়াতের বোঝানোর, বাপ হয়ে ছেলেদের ক্ষতি হব এমন কিছু যাতে না করে। এইটা অন্যায় হবে, মহা অন্যায়। শাশুড়ি কেঁদে ফেলেন, রুমুর চোখও ভিজে আসলো। এই স্নেহের দেখা একেবারে শেষ মুহূর্তে কেন পেল ও? মায়ার বোঝাটা আরো ভারী হলো, ভীষণ ভারী। আমার নাতি দুইটারে মাঝে মাঝে আমারে দেখাইয়া নিয়া যাইও মা। ওদের বইল ওদের একটা দাদি ছিল, আমারে ভুল্লা যাইতে দিও না। আমি খুব খারাপ শাশুড়ি ছিলাম, কিন্তু ওদের তো আদরের কোনো কমতি রাখি নাই। করছি? তুমি বলো। সব বাঁধ ভেঙে হুহু করে কেঁদে ফেললেন তিনি। এটা একেবারে সত্যি, রুমুকে পছন্দ না করলেও নাইম আর তামিমকে বাস্তবে কি অগাধ স্নেহ মমতা দিয়েছেন তিনি। এই কান্নায় কোনো কৃত্রিমতা নেই, সত্যিকারের বুক ভাঙা আরতি। রুমুর বুক নিংড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই মাতৃসম মানুষটাকে নিরাশ করতে ইচ্ছে হলো না। কথা দিল যোগাযোগ রাখবে। ওর ছেলেরাই কেবল এই সম্পর্কের সুতো। ডিভোর্স হয়ে গেলে রুমু আর ওই বাড়ির কেউ না, কিন্তু ওর সন্তানদের শরীরে তো ওই বাড়িরও রক্ত বইছে, এটা তো অস্বীকার করা যায় না। তবে সাফায়াত ওকে হারাতে কি কি করে না করে এটাই শঙ্কার। রায়ান এখন পুরোপুরি সুস্থ, নিজের কাজও শুরু করে দিয়েছে, কিন্তু সবাই মিলে ধরে বেঁধে ওকে ঢাকার বাইরে যেতে দেয়নি। ওর বাবা তো রীতিমতো ধমকেছেন। যতবার বাবা স্নেহের হাত বাড়ায় ততবারই যেন ও নিজের কাছেই ছোট হয়ে যায়। এমন বাবাকেও ভুল বোঝা যায় বুঝি। বাবা ফিরে যাবেন দ্রুতই। 3 সপ্তাহ হয়ে গেছে এসেছেন তিনি, আর 1 সপ্তাহ আছেন। রায়ানের কাজ শেষ হতে আরও সময় লাগবে, এমনিতেই নানা ঝামেলায় পিছিয়ে পড়েছে। এই 3 সপ্তাহে 2 বন্ধু ভীষণ নস্টালজিক হয়ে পড়েছেন। নিজেদের ফেলে আসা রঙিন মুহূর্ত ক্ষণে ক্ষণে উঠে আসছে আড্ডায়। রায়ান, নবনী আর চামেলি সেই তুমুল আড্ডার নির্বাক দর্শক মাত্র। নির্বাক হবে নাই বা কেন? তাদের কথার মাঝে কথা বলার কোনো সুযোগ পেলে না কথা বলবে? মাঝে চন্দ্রকে স্কুলে ভর্তি করে দিয়ে এসেছে। চন্দ্রর মায়ের কন্ডিশন খারাপের দিকে, ডাক্তার বলেছে আশা কম। খুব বেশি সময় নেই। রায়ান এটা ফুটফুটে বাচ্চা মেয়েটাকে জানাতে পারছে না। মায়ের মৃত্যু সন্তানের ওপর কতটা প্রভাব ফেলে এটা খুব ভালো করেই জানে ও। তবে বলতে তো হবেই। আজ বেরোচ্ছিল, তখন নবনী সহসা পথ আটকে দাঁড়ালো। আমিও যাব আপনার সাথে, কোনো বাহানা শুনবো না, আপনার ফ্যাচে এক্সকিউজও শুনবো না। দৃঢ় গলায় বলল নবনী। রায়ানকে সম্মতি দিতেই হলো। নবনীর দিকে চোখ তুলে তাকাতেই সহসা থমকে গেল। শাড়ি পরেছে মেয়েটা, কালো রঙের তাঁতের শাড়ি, কি দারুণ মানিয়েছে। চোখের কাজল যেন ওকে একেবারে আলাদা করে দিয়েছে। কয়েকদিন থেকে খুঁচিয়ে মারছে অন্য এক অনুভূতি। সেজন্যই কি ওর চোখ মেয়েটাকে এমন মায়াময় লাগছে? জানে না রায়ান। চোখ নামিয়ে নিল দ্রুত। নবনীর প্রতি ওর সদ্য জন্মানো একান্ত অনুভূতিগুলো একেবারেই মনের গহীন থেকে উৎসারিত কিনা তা দেখতে চায় ও। শুধু চোখের ভালো লাগার গুরুত্ব আপাতত একেবারেই দিতে চায় না রায়ান। তাই চোখের এই তাৎক্ষণিক অবনমন নবনীকে সঙ্গী করে পা বাড়ালো ওর গন্তব্যে। কিন্তু ওর ভেতরে এক ভয়ঙ্কর দ্বিধা আসন গেড়ে বসে আছে। এই পাথর হৃদয়ের মেয়েটা ওর প্রতি যে অনুগ্রহ কিছুদিন থেকে দেখাচ্ছে, রায়ানের অনুভূতি জানলে ওই অনুগ্রহ চিরতরে হারিয়ে যাবে না তো? এই ভাবনা ঠেলে সরিয়ে দিল। আগে নিজের কাছে তো পরিষ্কার হোক, বাকিটা না হয় পরেই ভাবা যাবে। আমি একটা জায়গা চিনি, আমি নিশ্চিত সেখানে আপনি আপনার এক্সিবিশনের জন্য দারুণ কিছু ছবি ফ্রেমে ধরতে পারবেন।
ঢাকার বাইরে অবশ্য। যাবেন? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নবনী। কিন্তু এত দূর গিয়ে ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে। দ্বিধা নিয়ে বলল রায়ান। আপনি যতটা দূরে ভাবছেন আসলে এটা ততটা দূরে নয়। আর আমরা বাবার গাড়ি নিয়ে যাব। বাবাকে বলেছি আমি 8টার আগে ফিরতে পারবো। রায়ান মাথা নেড়ে সম্মতি দিতেই নবনী বলল, আজাদ ভাইকে আজকে ছুটি দিয়ে দিই তাহলে। চলুন বেরোই, নয়তো আরো দেরি হয়ে যাবে তো। তাড়া লাগায় নবনী। আজাদ ওদের ড্রাইভার হিসেবে আছে প্রায় 3 বছর। ছুটি পেয়ে নিজের বাসায় চলে গেল। ছুটিটা ওর খুব দরকার ছিল। ওর 6 বছর বয়সী মেয়েটা দুদিন থেকে বাবার সাথে ঘুরতে যাবার বায়না ধরেছে। আজ নিয়ে যেতে পারবে। জ্যাম পেরিয়ে ঢাকা ছাড়তেই দুপুর গড়িয়ে গেল প্রায়। গন্তব্যে যখন পৌঁছালো তখন প্রায় 3টা বেজে গেছে। নবনী এখানে আগে এসেছিল কয়েকবার। হাতে গোনা যে 2-3টা ফ্রেন্ড ওর আছে ওদের সাথেই এসেছিল, সাথে ওদের আরও কিছু বন্ধুরা। জায়গাটা ওর এত ভালো লেগেছিল যে পরে বাবাকেও নিয়ে এসেছিল একবার। এত দূরে বলে সচরাচর আসা হয় না ইচ্ছা থাকা সত্ত্বেও। আজ ওর খুব ইচ্ছে করছিল ওর প্রিয় জায়গায় নিজের সদ্য প্রিয় হয়ে ওঠা মানুষটার সাথে কিছুটা সময় কাটাতে, নিজের ছোট্ট ভালো লাগারগুলোর সাথে একটুখানি পরিচয় করিয়ে দিতে। কখনো রায়ানের সাথে নিজেকে বাঁধতে পারবে কিনা জানে না নবনী, তাই টুকরো টুকরো কিছু স্মৃতি জমানোটাই ওর উদ্দেশ্য, যে স্মৃতি ঘুরিয়ে ফিরিয়ে বাকি চলার পথের সঙ্গী করতে পারবে। রায়ান এখানে নেমে সত্যিই মুগ্ধ হয়ে গেল। জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, একেবারে প্রকৃতির কাছাকাছি। রায়ান যে নিজের কাজের প্রতি কতটা প্যাশনেট এটা ওর ছবি তোলার ভঙ্গি দেখেই আঁচ করল নবনী। নিচে সবুজ ঘাসের চাদর আর চারপাশে নানা রকমের গাছপালায় ভর্তি। দূরের আকাশটা যেন গাছের সবুজের ওপরে নীলচে চাদর বিছিয়ে রেখেছে। রায়ান সেটাকে ফ্রেমবন্দি করতে ব্যস্ত হয়ে গেল। ফটোগ্রাফির সময়টায় পুরো বুঁদ হয়ে থাকে ছেলেটা, যেন ওর ক্যামেরায় ফোকাস করা অংশটা ছাড়া বাকি কোনো কিছুর অস্তিত্ব নেই পৃথিবীতে। নবনী সহসা মনে হলো এই ছেলের জন্মটা বুঝি ক্যামেরার শাটার টেপার জন্যই হয়েছে। রায়ানের এই একান্ত মনোযোগে ব্যাঘাত ঘটায় নবনী। শুধু ছবি তুলেই পেট ভরবে বুঝি? চলুন আগে খেয়ে নিই। একটু পরেই আকাশ তার আসল সৌন্দর্য নিয়ে হাজির হবে, সেটাকে ফ্রেমে ধরতে হবে তো। রায়ান মৃদু হেসে সম্মতি জানালো। নবনী যে আজ ওর সাথে আসার আগে বেশ প্রস্তুতি নিয়েই এসেছে এটা বেশ বুঝতে পারলো। খাবারের বক্স ভর্তি প্রায় টাটকা খাবারের ঘ্রাণ নাকে এসে লাগলো। মেয়েটা সকালে উঠে রান্না করেছে এসব, আবার নিজে তৈরি হয়েছে। রায়ান কৌতূহল দমাতে না পেরে বলেই ফেললো, ও মাই গড, আপনি এত সব কখন করেছেন বলুন তো? এত অবাক হচ্ছেন কেন? আর এত কিছু কোথায় দেখলেন? চামেলি সব গুছিয়ে দিয়েছে, আমি তো কেবল রান্নাটাই করেছি। আর আমার রেডি হতে খুব একটা সময় লাগে না, আধা ঘন্টা বড় জোর। অত্যন্ত সাবলীল ভঙ্গিতে কথা বলল নবনী। আজকের দিনে রায়ানের জন্য আরও কত বিষয় জমা রেখেছে এটা এখনো জানে না ছেলেটা। খাওয়া দাওয়া শেষ করে ওরা কিছুটা হেঁটে একটা দিঘি পেল। সেখানে পাড় ঘেঁষে একটু দূরত্ব রেখে বসলো দুজন। খুব বেশি লোক সমাগম হয় না এখানে। হালকা কোলাহল থাকলেও সেটা খুব একটা কানে লাগে না। সব মিলিয়ে দারুণ শান্ত একটা জায়গা বলাই যায়। দুজনের মনে অজস্র না বলা কথারা যেন ছিপি খুলে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু দুজনেই সেটাকে চেপে রাখার চেষ্টা করছে প্রাণপণে। দিঘির জলে ওদের ফুটে ওঠা অবয়বে তাকিয়েছিল রায়ান আর নবনী। আশেপাশে তাকিয়ে কিছুক্ষণ প্রকৃতিতে অনুভব করছিল। আচমকা রায়ানের বলা কথায় সচকিত হয় নবনী। আমার আপনাকে খুব জানতে ইচ্ছে করে নবনী। কথাটা যেন নবনীর ভেতরটা কাঁপিয়ে দিল। কি যেন এক প্রলয় তুলল। তবে নিজেকে লুকানোর এক দারুণ প্রতিভা নিয়ে জন্মেছে মেয়েটা, তাই সামলে নিল সহসাই। কেন জানতে ইচ্ছে করে? একেবারে নির্লিপ্ত গলা, ওর ভেতরে বয়ে যাওয়া ঝড়ের বিন্দুমাত্র আভাস কণ্ঠে নেই। নবনীর এমন নির্লিপ্ততায় রায়ান কিছুটা দমে গেলেও নিজেকে থামাতে পারল না। আমার একবারে ভেতরের চাপা যন্ত্রণা আপনার সাথে শেয়ার করেছি, কিন্তু কি আশ্চর্য দেখুন তো, আপনার কোনো কিছুই আমি জানি না। নিজেকে একটা শক্ত খোলসে মুড়িয়ে রাখেন সবসময়। ওই খোলসের ভেতরে যেই সত্যিকারের আপনি ঘাপটি মেরে আছেন, সেই আপনাকে দেখতে ইচ্ছে করে। ঘোরগ্রস্ত রায়ান একটানা বলল কথাগুলো। উত্তরটা এলো তাৎক্ষণিকভাবে। আমার চারপাশে কোনো খোলস নেই, আপনি যেমন দেখছেন তেমনটাই আমি। রসকসীন কাঠখোট্টা একটা মেয়ে আমি, এর বাইরে আর কিছুই নেই। বহু বছর পর নিজের আত্মবিশ্বাসে কিছুটা যেন ভাটা পড়ল নবনীর। রায়ানের তীক্ষ্ণ নজরে এই কিঞ্চিত পরিবর্তন ঠিকই ধরা পড়ল। আচ্ছা, এই প্রসঙ্গ থাক না হয়, কিন্তু এছাড়াও আর একটা প্রস্তাব আছে আপনার জন্য।
যদি অভয় দেন তবে সাহসে ভর করে বলে ফেলতে পারি। কেন, ভয় পান নাকি আমায়? কিছুটা হেসে স্বভাবসুলভ ভঙ্গিতে ফিরল ও। ভয় না পেয়ে উপায় আছে কোনো? আমি বুঝি এতই ভয়ঙ্কর? ভূত পেতনির মতো ঘাড় মোটকে দেই, নাকি রক্ত খেকো ভ্যাম্পায়ারের মতো রক্ত শুষে নেই? নই তো। তবে কিসের এত ভয় আমায়? ভীষণ সিরিয়াস গলায় কথাগুলো বলল নবনী। তবে রায়ান এবার আর অপ্রতিভ হলো না। অত্যন্ত সহজভাবে কপট ভীত হবার ভঙ্গি করে বলল,